বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা রসায়ন বিজ্ঞানের মাধ্যমিক অংশে পদার্থের অবস্থা নিয়ে আজকের পড়া পড়ছি। এটা পুনর্মূল্যায়ন ক্লাস। সেক্ষেত্রে আমরা এই অধ্যায়ে আবার পুনরায় একটু মূল্যায়ন করে দেখব যে আমাদের এখানে আর কি কি প্রবলেম আছে। আমরা এই অধ্যায়ে পর্যালোচনা শেষে যা জানতে পারবো তা হলো কণার গতিতত্ত্ব এর থিমটা কি, এর মাধ্যমে কিভাবে অবস্থার পরিবর্তন হয়, ব্যাপন ও নিঃসরণের ব্যাখ্যা, ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপনের যে হারের যে কম্পেয়ারেবল অবস্থান সেটি নিয়ে জানা, ঊর্ধ্বপাতন এবং স্ফুটনের পরীক্ষা এবং এই সম্পর্কে প্রয়োজনীয় আরো ব্যাখ্যা দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ বিষয়গুলো একটু দেখি। প্রথমে লেখা আছে পদার্থের অবস্থা। আমরা জানি পদার্থ কয়টা অবস্থা থাকে বলতো? তিনটা: কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয়। যদিও পদার্থের আরেকটি অবস্থা আছে যেটি হলো প্লাজমা অবস্থা, কিন্তু সাধারণত আমরা তিনটি অবস্থায় বলে থাকি। এই কঠিন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে, এদের আন্তঃআণবিক শক্তিগুলো অনেক বেশি, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান খুবই কম। প্লাজমাটা স্যার কি? কি বললে? মানে স্যার প্লাজমা অবস্থাটা আসলে কি রকম? তুমি পদার্থের পঞ্চম অধ্যায় তো এখনো পড়োনি। না স্যার, ওটা এখনো পড়িনি। হ্যাঁ, প্লাজমা অবস্থাটা হলো যখন কোনো গ্যাসীয় পদার্থ প্রচন্ড তাপে ও চাপে এরকম অবস্থায় থাকে যে তার মধ্যে আংশিক আয়নিত, আংশিক স্বাভাবিক গ্যাস। আয়নিত হওয়ার অর্থ হচ্ছে তার মধ্যে ইলেকট্রন, আয়ন এবং গ্যাস এই তিনটা জিনিসই মিশ্রণ আকারে থাকে। এই তিনটা জিনিসই যে মিশ্রণ আকার থাকে সেটাকে বলা হয়। এখন আয়ন, ইলেকট্রন এবং পরমাণু এই তিনটা মিলে যে মিশ্রণ তৈরি করে সেই অবস্থার নাম হলো প্লাজমা অবস্থা। আশা করি বুঝছো। সাধারণত এটা একটা গ্যাসীয় অবস্থায় হয়, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কিছুই নাই, কিন্তু প্লাজমার কিন্তু নির্দিষ্ট আকার আছে। এটাকে একটা নির্দিষ্ট আকার বা শেপ দেওয়া সম্ভব। তরল পদার্থ যার নির্দিষ্ট আকার এবং আয়তন, এই দুটোর মধ্যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, তবে নির্দিষ্ট কোনো আকার নেই। এদের আন্তঃআণবিক ফাঁকা স্থানগুলো একটু বেশি, আন্তঃআণবিক আকর্ষণটা অপেক্ষাকৃত কম। তো তবে কঠিনের চেয়ে কম হলেও গ্যাসের চেয়ে কিন্তু একটু বেশি। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট আকার এবং আয়তন কোনোটাই নেই। এদেরকে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে, এবং এদের এই ধারাবাহিকতার বিষয়টি কিন্তু একটা সুশৃঙ্খল অবস্থানের মধ্য দিয়ে আছে। কণার গতিতত্ত্ব থিমটা কিন্তু এরকম, প্রত্যেক পদার্থের অণুগুলো নিজের জায়গা থেকে অনবরত কাঁপে। আমি তাপমাত্রা বেশি করলে এই কম্পনটা বেড়ে যাবে, কম্পন যত বাড়বে তাপমাত্রা তত বৃদ্ধি পাইছে বলে ধরে নেওয়া হবে। ফলে তাপ প্রয়োগের ফলে এর অবস্থার পরিবর্তন হবে। অবস্থার পরিবর্তন হলে তখন এটি এক পর্যায়ে গ্যাসে রূপান্তর হবে। তো কণার এই গতিতত্ত্বে থিমে কিন্তু এটাই বলা হয়েছে যে পদার্থের অণুগুলো তাদের কম্পন বেড়ে যাওয়ার ফলে এক সময় কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাসে পরিণত হয়। ক্লিয়ার বুঝছো কি? এই অংশটা কিন্তু আর কিছুই না, এটা হলো তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন, এই থিম। তুমি তাপ প্রয়োগ করলে বরফ কি হলো? তরল হলো। তরল কি হলো? গ্যাস হলো। এই যে তাপ প্রয়োগের ফলে
পদার্থের অবস্থার পরিবর্তন হয়, এই বিষয়টার ব্যাখ্যা এখানে দিতে পারলেই হবে। ক্লিয়ার বুঝছো? জি স্যার। হ্যাঁ, অনেক সময় কিন্তু এই গতিতত্ত্ব দেখে অনেকে ঘাবড়ে যায়। ব্যাপন বা ডিফিউশন, কোন পদার্থের অণুগুলো বা অংশগুলো যদি নিজস্ব জায়গা থেকে তার অপেক্ষাকৃত অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে ছড়ায় পড়ে, ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তাহলে ব্যাপনের মূল শব্দটা কি? নিজস্বভাবে স্বতঃস্ফূর্ত হয়ে ছড়িয়ে পড়া। এখন দেখো, আমরা যদি ঘরে সুগন্ধি রেখে দেই, এটা মুহূর্তের মধ্যে পুরো ঘরকে সুবাসিত করবে, কারণ এখানে যে বোতলে আমরা সুগন্ধি রাখছি সেখানে এর ঘনত্বটা অনেক কম, আর যেখানে আমি এটা ছেড়ে দিচ্ছি সেখানে ঘনত্ব কম। ফলে আমাদের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যে যাওয়ার ব্যাপারটা, সেটা এখানে কিন্তু মূলত কাজ করে। এখন দেখো, এই যে এখানে পরীক্ষা দেয়া আছে, এটা একটু মনে রাখা দরকার। এক পাশে তুলায় সিক্ত অ্যামোনিয়া, তুলায় সিক্ত অ্যামোনিয়াকে বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কারণ অ্যামোনিয়া অংশটা পানির সাথে মিশে তোমার এই হাইড্রোক্সাইড অংশ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। বুঝতে পারছো কি? আর এই তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলা হলেও আসলে বিক্রিয়াতে কিন্তু আমাদের মূল ভূমিকা আসবে অ্যামোনিয়া, আর এই পাশে হলো HCl। নর্মাল বিক্রিয়া দাও, অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়া কি হয়? দেখা যায় যে সেখানে অ্যামোনিয়াম অংশ তৈরি হয়। তো সেটাই, অ্যামোনিয়াম অংশ তৈরি হলো আর তার সাথে ক্লোরিন যুক্ত হলো, এই হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের এই সাদা ধোঁয়াটা মাঝামাঝি তৈরি না হয়ে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি অংশ তৈরি হয়েছে। এটার কারণটা কি? এটার কারণ হলো এর এর ভর বেশি, এর ভর কম। ফলে দেখা যাচ্ছে যার ভর বেশি সেদিকে এই অংশটা ঝুঁকে পড়বে। ক্লিয়ার? জি স্যার। তার মানে আমাদের মূল প্রশ্ন কিন্তু এখানে এই জায়গায়, এই যে মাঝখানে হতে পারতো, অত মাঝখানে হলে তো এই জায়গা হলো, সেটা একদিকে সরে হলো কেন? এটাই হলো মূল প্রশ্নের জায়গা। আচ্ছা, আমার মনে হয় আমরা নিঃসরণে পড়ব। নিঃসরণ হলো উচ্চ চাপে কোনো গ্যাসীয় বা তরল পদার্থের ক্রমান্বয়ে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে উচ্চ চাপে থাকা লাগবে, সেখান থেকে ধীরে ধীরে তোমার গ্যাসটা বের হয়ে যেতে হবে। স্যার তাহলে কি মানে ব্যাপনের সময় যে সুগন্ধি ছিল ওটার মধ্যে কি স্যার নিম্নচাপ ছিল তাহলে ওই সুগন্ধির কোটার মধ্যে? না, ব্যাপনের সময় সুগন্ধি দুর্গন্ধি দুটোই তোমার বিবেচনায় আসবে, খালি সুগন্ধি কেন থাকবে? যে কোনো জিনিস মানে স্যার একটা করার জন্য সে গন্ধটা মূল ফ্যাক্ট না, মূল কথা হলো গন্ধযুক্ত কিছু তুমি রাখছো, সেটা অপেক্ষাকৃত বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে যাবে, এটাই বাস্তব। হ্যাঁ বলো। মানে স্যার তাহলে পার্থক্যটা কি হলো স্যার? মানে ওই পার্থক্য ব্যাপনের হলো ক্ষেত্রেও ব্যাপন প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে খোলা ময়দানে ঘটে। নিঃসরণ প্রক্রিয়াতে গ্যাসীয় বা তরল পদার্থগুলো প্রচন্ড চাপে অবস্থান করে, পরে এই চাপ থেকে তারা মুক্ত হয়ে যায়। ক্লিয়ার বুঝছো কি? জি স্যার এখন বুঝতে পারছি। ব্যাপন আর নিঃসরণের মৌলিক পার্থক্য হলো, নিঃসরণ হয় হলো তোমার কোন একটা বস্তু থেকে নিম্ন অবস্থানে আসলে। দেখো, আমি একটা আতরের শিশি খুলে রাখছি, এটা ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়লো, কিন্তু আমি একটা সেন্টের ভেতরে যে স্প্রে, যেটা গ্যাস দিয়ে ভর্তি করা আছে, এখান থেকে যদি ক্রমান্বয়ে ওই গ্যাসটা বের হয়ে যেতে থাকে, তাহলে সেটা হলো নিঃসরণ। ঠিক আছে কি? জি স্যার। মোমবাতির জ্বলন এবং মোমের তিন অবস্থা। দেখো, মোমবাতি যখন জ্বলে তখন তুমি নিজেই খেয়াল করো যে সেখানে মোমটা শুরুতে ছিল কঠিন, জ্বলার মুহূর্তে মোমটা হয়ে যায় তরল, আর জ্বলা শেষ হয়ে গেলে মোম হয়ে যায় কি গ্যাস।
আমি ঠিক বললাম তো? জি স্যার। এই কারণের জন্য এখানে লেখা আছে মোমবাতি জ্বললো এবং মমের 3 অবস্থা হলো। দেখা লাগবে কি এগুলো? না স্যার, এগুলো না দেখলেও হবে স্যার, এটা আচ্ছা, আয়ত্তে আছে। এখানে মূলত আমি অধ্যায়টা রিভিশন করে দেই, তুমি নিজস্ব ভাবে পড়া বা দেখা এগুলো পরে দেখে নিলে হবে। এখন দেখো, জি স্যার। গলন এবং স্ফুটন। কোন পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় যদি গলে যায়, আর স্ফুটন হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় হলো, এটা স্ফুটন মানে কি, ফুটবে আর কি, বয়লিং পয়েন্ট। তাহলে গলন আর স্ফুটনের মূল কথা কি? কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাওয়ার সময় যে প্রক্রিয়াটা অবলম্বন করে সেটা গলন, আর তরল থেকে গ্যাসে রূপান্তর করতে হলো, এটা হলো তোমার স্ফুটন। বুঝছো? জি স্যার। এখানে আর অন্য পরীক্ষা তেমন কোনো অপশন আসছে বলে আমার জানা নেই, হয়তো আসতেও পারে। এখন আসো হলো লেখচিত্র নিয়ে। লেখচিত্রের মূল যে বুঝটা তোমাকে দিয়েছিলাম, মনে করে দেখো, কোন বস্তুতে তাপ প্রয়োগ করলে দুটা ঘটনা ঘটে। কয়টা ঘটনা ঘটে? দুইটা। আসলে ঘটনা কিন্তু খালি দুটা না, অনেকগুলো ঘটে। যেমন তাপ প্রয়োগ করলে পরিবাহী হলে তার রোধ বেড়ে যায়, ঠিক আছে? তারপরে তার অন্যান্য অপশন গুলোর বিষয়ে চিন্তা করো, যে যদি চুম্বক হয় তাহলে চুম্বকত্ব কমে যায়, সে যদি পরিবাহী হয় তাহলে তার পরিবহন ক্ষমতা কমে যায়। এভাবে নানাবিধ কিন্তু প্রবলেম গুলো কিন্তু সেখানে আছে। তাহলে আমার কথা হলো, আমরা শুধু দুটো নেব, একটা তাপ প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন আর একটা তাপমাত্রার পরিবর্তন। আমরা একটু বিবেচনায় করি, মনে করি -40°C তাপমাত্রার বরফ 0° বরফে পরিণত হলো। 0°তে আসছে না আসছে তখন থেকে শুরু হয়েছে। তাহলে 0°তে কি শুরু হলো? সেটা হলো তোমার ওই বরফগুলো গলে তরল হওয়া শুরু করছে। 0°তে যখন বরফ গলা শেষ হয়েছে, তখন তখন কি হয়েছে? তখন এটা বি থেকে সি বিন্দু বরাবর উপরের দিকে উঠতে, মানে তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় স্ফুটনাঙ্কের কাছে, তখন মানে ওইটা অফ। স্ফুটনাঙ্কে যাওয়ার পর কিন্তু তাপমাত্রা স্থিতিশীল, সেই কারণের জন্য এটা এক্স অক্ষের সমান্তরাল। এরপরে কিন্তু তাপমাত্রা যখন সমস্ত পানি ফুটে যাবে, তারপরে কেউ বাষ্প থাকবে, এই বাষ্পর তাপমাত্রা বাড়বে। তাহলে এখানকার মূল সারমর্ম কি দাঁড়ালো? তির্যক রেখাগুলো, অর্থাৎ এই যে তির্যক রেখা, এই যে এটা একটা তির্যক রেখা, এটা একটা তির্যক রেখা, এখানে একটা তির্যক রেখা, এই তির্যক রেখাগুলো কি করে? তাপমাত্রার পরিবর্তন। সমান্তরাল রেখাগুলো কি করে? এটা একটা, এটা একটা। সমান্তরাল গুলো কিন্তু এক্স অক্ষের সমান্তরাল থাকে, এবং এরা তোমার, অবস্থা প্রদান করে। হ্যাঁ, এরা পুরো সিস্টেমের যে একটা ভারসাম্যগত অবস্থান সেটা বজায় রাখতে সাহায্য করে। ঠিক এটার বিপরীত কিন্তু আছে তোমার হলো ঊর্ধ্বপাতন। এই যে দেখো, এটা হলো শীতলীকরণ লেখচিত্র। এটা ওই ওই জিনিসগুলো আমি যেগুলো বলেছি সেগুলোরই প্রতিধ্বনি আছে এখানে, ঠিক আছে? এখানে এটা কি নতুন করে বুঝে দেওয়া লাগবে? আমি শুধু একবার মনে করে দিচ্ছি। এবার উল্টো দিক থেকে ভাবো, আমি একটু মার্কিং করে দেই। এই দিকে আসলে, তারপরে এইদিকে গেলে, তাহলে এই যে আসা এবং এদিকে যাওয়া, এটার মানে কি? জলীয় বাষ্প তাপমাত্রা 140 থেকে কমে 100° হচ্ছে। 100° জলীয় বাষ্প, 100° পানি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কাজে আমরা এভাবে রেখে দিচ্ছি। ক্লিয়ার? বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা কিন্তু ওই আগেরটা ঠিক উল্টা। এখন আমরা দেখি পরেরটা। খালি মনে করো ছবি দিয়ে ভরা আর ইয়ে করা। ও, এখানে আছে এরপরে আয়োডিন এবং ঊর্ধ্বপাতন নিয়ে। পাতন কাকে বলে? কোনো বস্তুকে তাপ দিয়ে তাকে গ্যাসীয় পদার্থে পরিণত করা এবং গ্যাসকে ঠান্ডা করে তরলে রূপান্তর করাকে বলা হয় পাতন। ঊর্ধ্বপাতন হলো কোনো পদার্থ যখন
স্বাভাবিক অবস্থায় থাকে তখন সেটার তাপ দিলে কি হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়। এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা জি এমন স্যার। একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সরাসরি কোনো পদার্থকে তাপ দিলে এটি বাষ্পে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এর কোনো তরল অবস্থা নেই। যেমন আয়োডিন, একে তাপ দিলে এরা সরাসরি বাষ্প হয়ে যায়। তাহলে পাতন প্রক্রিয়াতে কি হয়, সাধারণত তরলকে কঠিনকে তাপ দিলে তরল হয়, ঠিক আছে। এই তরলের হলো তোমার লিফট অপশনটা। তো এখন দেখো কঠিন পদার্থ এবং তরল পদার্থের মধ্যে যে বিষয়টি আসছে সেটা আমরা এখান থেকে রাখি। এখন আমরা দেখব যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াতে কোন পদার্থগুলো আছে, এটা কিন্তু তালিকা আছে, সে তালিকা ধরে কিন্তু এটা কন্ট্রোল করা লাগবে যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াতে কারা কারা আছে, ঠিক আছে। তো আর বিশেষ করে এখানে যে এই যে বিভিন্ন পদার্থের নাম দেওয়া আছে, নিশাদল, কর্পূর, এই অপশন গুলো কিন্তু সংকেত পরীক্ষায় আসে। এই যে এখানে নাম দেওয়া আছে দেখো, এই যে কর্পূর, এই যে ন্যাপথলিন, এই যে শুষ্ক কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, এরকম পুরো গ্রুপ বাই গ্রুপ অপশন গুলো করে দেওয়া আছে। আমার মনে হয় এই অধ্যায় শেষ। জি স্যার, এই পর্যন্তই। হ্যাঁ, এখন এখানে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। না স্যার, আমার আপাতত কোনো প্রশ্ন নাই এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা আপাতত ক্লোজ করে দিচ্ছি।